দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের বিষয় কৃষি জমিতে তরল এবং বাহক জীবাণু সারের প্রয়োগ। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় কৃষি জমিতে তরল এবং বাহক জীবাণু সারের প্রয়োগ। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির অ্যাডভাইজার এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা জানতে চাইব আপনার থেকে, এই যে জীবাণু সারের কথা বলছি, তরল এবং বাহক জীবাণু, প্রথমেই একটু জানতে চাইব যে জীবাণু সার ঠিক কি? ধন্যবাদ আপনাকে। জীবাণু সার এমন একটা সার যার ভিতরে কিছু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র জীবন থাকে এবং তারাই শুধুমাত্র
আমাদের সার হিসাবে ব্যবহৃত হয়। এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার হয় না, জীবাণুটাই ব্যবহৃত হচ্ছে। আমি সার কত প্রকার ও কী কী এই বিষয়ে একটু জানাতে চাই। সার সাধারণত 4 প্রকারের হয়। আচ্ছা। একটা হলো রাসায়নিক সার, 2 নম্বর হলো জৈব সার, 3 নম্বর বলে জীবাণু সার, আর 4 নম্বর হলো সবুজ সার। এই 4টা সারের ভিতরে আমরা আজকে আলোচনা করব জীবাণু সার নিয়ে। জীবাণু সার সেই সার যেই সারের ভিতরে জীবন্ত একটা জীবাণু থাকে এবং তারাই সার হিসাবে ব্যবহৃত হয়। এবং এই সারগুলো হলো, আপনাকে মনে রাখতে হবে, এই জীবাণুগুলো যদি মারা যায় তো কিন্তু এই সার ব্যবহার করে কোনো ফলন আসবে না। অতএব আমাদের সকলেরই উচিত এই জীবাণু সার ব্যবহার করার সময় উৎপাদন থেকে শুরু করে মাঠে ব্যবহার করা পর্যন্ত যাতে জীবাণুগুলো জীবন্ত অবস্থায় থাকে। খুব সচেতন থাকতে হবে। খুব সচেতন থাকতে হবে। যেই ক্ষেত্রে রাসায়নিক ক্ষেত্রে কিন্তু তত সচেতনের প্রয়োজনীয়তা নেই, কিন্তু জীবাণু সারে কিন্তু সেই সচেতন মনে রাখতে হবে। এবং কৃষক ভাইরা আমরা চেষ্টা করি বোঝাতে যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এটা আন্ডার মাইক্রোস্কোপিক মাইক্রো অর্গানিজম, কিন্তু আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন, সঠিকভাবে পরিবহন না করেন, সঠিকভাবে মাঠে প্রয়োগ না করেন, সেক্ষেত্রে এরা জীবাণু কিন্তু মারা যায়। আর মারা যদি যায় সেক্ষেত্রে সেই জীবাণু সার ব্যবহার করে কোনো লাভ হবে না। অতএব সবারই মনে রাখা উচিত জীবাণু সার একটা জীবন্ত জিনিস, অতএব একে জীবন্ত অবস্থায় মাঠে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এই যে জীবাণু সারের কথা বলছেন, এটা ঠিক কত প্রকার এবং কি কি যদি একটু বলেন। ভেরি গুড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একটা গাছকে যদি অ্যানালাইসিস করা হয় 90 ধরনের এলিমেন্ট বা নিউট্রিয়েন্ট পাওয়া যায়। তার ভিতরে এসেনশিয়াল এলিমেন্ট হলো 20টা আর বেনিফিশিয়াল এলিমেন্ট হলো 4-5টা। আচ্ছা। এসেনশিয়াল এলিমেন্ট হলো অবশ্যই আপনার দরকার সেই ব্যাপার। তার ভিতরে 9টা আছে বেশি পরিমাণে লাগে, আর অল্প পরিমাণে লাগে হলো 11টা। এই 20টা নিউট্রিয়েন্ট কিন্তু অবশ্যই দরকার গাছের বেঁচে থাকার জন্য এবং গাছের বৃদ্ধির জন্য, উৎপাদনের জন্য দরকার। হ্যাঁ, যদিও আমাদের বর্তমানে যে বই আছে সেখানে কিন্তু 16টা লেখা আছে। 10টা বেশি পরিমাণে লাগে আর 6টা লাগে কম পরিমাণে, টোটাল হলো 16টা। কিন্তু এখন পরীক্ষা করে দেখা গেছে যে না, এই বেশি লাগার ভিতরে আয়রন যে এফি যেটা, সেটা কিন্তু কোনো কোনো গাছে বেশি লাগে, কোনো কোনো গাছে কম পরিমাণ লাগে। অতএব এটাকে আমরা কম পরিমাণের মধ্যে ফেলেছি। অতএব বইয়ে পেলেও 16টা, কিন্তু বর্তমানে কিন্তু বিজ্ঞানীরা পৃথিবীতে পরীক্ষা করে দেখেছেন 20টা লাগে। এছাড়াও লাগে 4-5টা বেনিফিশিয়াল এলিমেন্ট। দিলে ভালো, না দিলে চলে, কিন্তু ওই 20টা কিন্তু রাখতে হবে। এই 20টার ভিতরে কিন্তু সবগুলো কিন্তু আমরা জীবাণু সার এখনো তৈরি করতে পারিনি। আচ্ছা। তার মধ্যে শুধু পেয়েছি কি এনপিকে, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এই 3টা মানে নিউট্রিয়েন্টের জন্য আমরা জীবাণু সার তৈরি করতে পারি। এই 3টে তো বেশি পরিমাণে লাগে এবং কৃষকরা সবসময় এনপিকেই চিন্তা করে। দেখবেন ওরা রাসায়নিক সার যদি ব্যবহার করতে যায় সেখানেও তারা দেখবে যে এনপিকে সার আছে কিনা। এছাড়া আর বর্তমানে আমাদের বর্ধমান, যে আপনারা জানেন যেখানে নাকি ধানের গোলা বলা হয়, সেখানে কি এখন জিঙ্কের অভাব দেখা দিয়েছে। মানে কনস্ট্যান্ট ইউজ করছে যে ওরা ধান আউশ, আমন এবং বোরো 3টেতেই ধান করে, ফলে হচ্ছে কি মানে জিঙ্কের ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রেও আমরা কিন্তু একটা জীবাণু সার করেছি এবং এটা মাঠ পর্যায়ে ব্যবহার হচ্ছে। এটা জিঙ্ক সলিবলাইজিং ব্যাকটেরিয়া। অথবা এখন আপনি হচ্ছে কি নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এবং জিঙ্ক, এই 4টা এলিমেন্টের জন্য কিন্তু জীবাণু সার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এছাড়াও জীবাণু সার কিন্তু আমরা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, তারপরে এলজি হতে পারে, এই বিভিন্ন অর্গানিজম থেকে হতে পারে। এবং আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, তো নাইট্রোজেনে হলো রাইজোবিয়াম, লিগুম জাতীয় ক্রপে তার নডুল তৈরি করে নাইট্রোজেন ফিক্সেশন করে, এটা একটা জীবাণু সার। এবং অ্যাজোস্পিরিলিয়াম সারা কারোর কোনো হেল্প ছাড়া নিজেরাই মাটিতে অবস্থান করে বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে গাছের সরবরাহ করে। আর অ্যাজোস্পিরিলিয়াম যেগুলো নাকি গুচ্ছ জাতীয় গাছ আছে, যেমন পেঁয়াজ, রসুন, ধান, ইক্ষু, এগুলোও কিন্তু তারা ব্যবহার করে অ্যাজোস্পিরিলিয়াম। এছাড়াও ব্লুগ্রিন এলজি আছে, পটাশ সলিবলাইজিং ব্যাকটেরিয়া আছে, জিঙ্ক সলিবলাইজিং ব্যাকটেরিয়া আছে এবং
ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া আছে, এছাড়া আছে অ্যাজোলা আছে, বিজি আছে, এগুলো ইত্যাদি করা যায়। তো এখন কৃষক ভাইরা যেহেতু সবসময় তাদের মানে কথা হলো যে এনপিকে কী অবস্থায় আছে, সেই জন্য আমাদের বর্তমানে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ এনপিকে জীবাণুসার সরবরাহ করা হচ্ছে কৃষকের মাঝে। আচ্ছা, এটা এখন সুলভ হয়ে গেছে, হ্যাঁ সুলভ হয়ে গেছে, সব মোটামুটি আপনি পাওয়া যায় সব জায়গায় এখন। তো এই যে আপনি গাছের পুষ্টির কথা বলছিলেন আর কি, সেই গাছের পুষ্টির জন্য সব ধরনের জীবাণুসার তাহলে পাওয়া যাচ্ছে না, আমরা করিও না, যেগুলো বললেন সেগুলোই পাওয়া যায়। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি নাইট্রোজেন পাওয়া যায়, নাইট্রোজেন অনেক রকমের সাব ডিভিশন আছে, পটাশ পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়, এখন বর্তমানে জিঙ্কও পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় জিঙ্ক ডিফিসিয়েন্সি সিমটম দেখা যাচ্ছে ধান গাছে, সেটা যদি আমরা জিঙ্ক সলিউবলাইজিং ব্যাকটেরিয়া ব্যবহার করি তো সেক্ষেত্রে সেই জিঙ্কটা রিমুভ হয়ে যায় এবং গাছ তার তাহলে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এবং জিঙ্ক, এই চারটেই জীবাণুসার এখন অ্যাভেলেবেল। এইগুলোর কি আরো ভাগ আছে? না, নাইট্রোজেন অনেকগুলি ভাগ আছে। ধরেন নাইট্রোজেন আপনি সিমবায়োটিক আছে, নন সিমবায়োটিক আছে, অ্যাসোসিয়েটিভ আছে। সেইগুলো সবই কি অ্যাভেলেবেল? সব অ্যাভেলেবেল। এবং ধরেন ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া যেটা কৃষক যে মাঠে ফসফরাস দেয়, সিঙ্গেল সুপার ফসফেট দেয়, তার কিন্তু 30% মতো গাছ নেয়, আর বাকিটা কিন্তু মাটির সাথে ফিক্সড হয়ে লেগে যায়। সেটা কিন্তু আর অন্য গাছ নিতে পারে না, অন্য মাইক্রো অর্গানিজম নিতে পারে না। কিছু সংখ্যক জীবাণু আছে, তাদের ক্যাপাসিটি আছে, তারা ওই যে ফিক্সড হয়ে গেছে মাটির সাথে ফসফরাস, সেটাকে আবার অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসতে পারে। সেইটা যে জীবাণু সারটা তাকে বলা হয় ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া। ঠিক আছে। আর একটা আছে পটাশ। পটাশ আমাদের দেশে প্রচুর পরিমাণে টোটাল পটাশ পাওয়া যায় মাটিতে, কিন্তু সেটা কিন্তু গাছ ব্যবহার করতে পারে না। তো অ্যাভেলেবেল ফর্মে যদি না আসে, অ্যাভেলেবেল ফর্ম বলতে হলে আয়নিক ফর্মে যদি ওই নিউট্রিয়েন্টগুলি না আসে, গাছ কিন্তু গ্রহণ করতে পারে না। তো এইরকম পটাশ সলিউবলাইজিং ব্যাকটেরিয়াও ওই যে যা আছে এবং আমরা ব্যবহার করি, সেগুলো ওই আনঅ্যাভেলেবেল ফর্মে যে পটাশগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল ফর্মে নিয়ে এসে গাছটি সরবরাহ করে। আচ্ছা, আপনি যেই তরল জীবাণুসারের কথা বলছেন এবং বাহক জীবাণুসারের কথা, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। তরল এবং বাহক। তরল জীবাণুসারটা হলো আমরা ইংরেজিতে বলি লিকুইড, এর ভিতর কোনো কেরিয়ার থাকে না এবং এটা খুব তাড়াতাড়ি ব্যবহার করতে হয়। একটা জিনিস পয়েন্টটা মনে রাখেন। আর যদি আমরা বাহক জীবাণুসার ব্যবহার করি, সেটাকে একটা কেরিয়ার দিতে হয়। সেটা যে কোনো কেরিয়ার হতে পারে, চারকোল হতে পারে, সরডাস্ট হতে পারে। বিশেষ করে পিট সবচেয়ে ভালো জীবাণু বাহক হিসাবে ব্যবহার হচ্ছে পৃথিবীতে। অতএব আমরা ব্যবহার করি এই কেরিয়ারটা তার বন্ধু হতে হবে। হ্যাঁ, বন্ধু হতে হবে এবং কেরিয়ার ভিতরে যে জীবাণুগুলো আমরা ঢুকিয়ে দিব সেগুলোকে কিন্তু বেঁচে থাকবে এবং সারভাইভ করে যাবে। এবং 6 মাসের ভিতরে যদি ওই কেরিয়ার বেস জীবাণুসার কৃষক ভাই ব্যবহার করে তো তার কিন্তু ফলন সে পাবে। কিন্তু তার অতীত পরে যদি ব্যবহার করে, ধরেন আমি আজকে কিনলাম, 1 বছর পরে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না এবং আপনার ক্ষতি হবে না, কিন্তু লাভও কিছু হবে না। সেই জন্য জীবাণুসার ব্যবহার করতে হয় 6 মাসের ভিতরে। কারণ লিভিং বিং এই ইনস্ট্রাকশনটা কি লেখা থাকে আমাদের যে জীবাণুসারে বন্ধু কোথায় লেখাটা একদম জীবাণুসারের প্যাকেটের পিছনে যে পলিথিন প্যাকেটে থাকে, যে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন আর কি থাকে? আর কি থাকে যে কিভাবে ব্যবহার করবে। আচ্ছা, মানে জীবাণু তো চোখে দেখবেন না, তো আপনি যদি মানে কেরিয়ার বেস হয় তো আপনি শুধু দেখবেন পিট দিয়েছেন, যদি পিট দেখবেন, অ্যাজোলা দিলে অ্যাজোলা দেখবেন, আর যদি আপনি পিট সয়েল দেন পিট সয়েল দেবেন, সরডাস দিলে, চারকোল দিলে আপনি ওই জিনিসই দেখবেন, কিন্তু জীবাণু দেখতে পারবেন না, কারণ জীবাণু অতি ক্ষুদ্র যা খালি চোখে দেখা যায় না। অতএব সেগুলো তো আপনি মরা আছে বা আদৌ আছে কিনা তাও আপনি বুঝতে পারবেন না, কৃষক ভাইরা বুঝতে পারবে না। কিন্তু কতগুলো কাজ আমাদের করতে হবে তাতে, যেমন যেগুলো জীবন্ত থাকে সেগুলি ধরেন আপনি মাটি যখন মিশাবেন, 3 ভাবে আমরা মাটিতে জীবাণুসার ব্যবহার করতে পারি। একরকম হলো সিডের সাথে মিশিয়ে দিতে পারি। তারপরে আমরা যদি ট্রান্সপ্ল্যান্টিং কোনো প্ল্যান করি, সেগুলো কিন্তু শিকড়ের সাথে মিশিয়ে দিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট দিতে পারি। কেরিয়ারটা হলো আপনার অনেক দিন সারভাইভ করে থাকতে পারে, 6 মাস ভালো নাম্বারে জীবাণু কেরিয়ার ভিতরে পাওয়া যায়। কিন্তু তরলটা হলো খুব তাড়াতাড়ি ব্যবহার করতে হবে। মানে কতদিন? মানে আমরা চাই যে 1 মাসের ভিতরে ব্যবহার করে, খুব বেশি হলে 1.5 মাস। এবং একটা সুবিধা হলো
যে জীবাণুর ভিতরে যে নষ্ট হয়ে গেছে, অন্য কোনো জীবাণু এসে অ্যাটাক করেছে, সেটা কন্টামিনেশন বলি। আমি যে জীবাণু চাচ্ছি না সেই জীবাণু যদি ওই পাওয়া যায় সেটাকে আমরা বলি কন্টামিনেশন। কন্টামিনেশনটা আপনি চোখে দেখতে পারবেন, কেরিয়ার বেস দিলে কিন্তু বুঝতে পারবেন না যে কন্টামিনেশন হয়েছে কি আদৌ হয়নি। তো তরলটা আমরা স্প্রে করে দিতে পারি, এবং তরলটা সাধারণত আমরা স্প্রের মধ্যে বেশি ব্যবহার করি, আর কেরিয়ারটাকে সাধারণভাবে ব্যবহার করি। আচ্ছা, এইটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম আপনাকে যে কৃষক বন্ধুরা মানে নিজে আর কি এই তরল এবং কেরিয়ার বেস যে জীবাণু সার এটা ব্যবহার করতে পারবেন কি, আর করলে কিভাবে করবেন? কৃষকরা ধরেন যখন নাকি ব্যবহার করা হয় ইনসেকটিসাইড, পেস্টিসাইড, তারা স্প্রে করে ব্যবহার করেন। এটা ঠিক ওই একই পদ্ধতি, কিন্তু মানে ওই কন্টেনারটা মানে স্প্রেইং সবগুলো কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তরলটা গলে, তারপরে ওরা গাছের পরে স্প্রে করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু দিতে হবে খুব তাড়াতাড়ি, কদিনের ভিতরে, মানে 1 থেকে 1.5 মাস, 1.5 মাসে যাওয়া উচিত না, 1 মাস থেকে 6 মাসের ভিতরে দিলে সবচেয়ে বেস্ট হয়। কিন্তু পক্ষান্তরে কেরিয়ারটা কিন্তু অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন, 6 মাস পর্যন্ত। কিন্তু যেই নাম্বারটা আমরা দিয়ে দিই সেই নাম্বারটা প্রায় সেই নাম্বার আমার 10⁸ দিই, 1-এর পর 8টা শূন্য দিলে যত নাম্বার হয় পার গ্রামে সেটা থাকে। আর যখন নাকি সাধারণত ডিক্লাইন করবে, বুঝতেই পারেন ময়েশ্চার কমে যায়, খাদ্য কমে যায় কেরিয়ারের ভিতরে, তো আস্তে আস্তে ওই 6 মাসের মধ্যে আমরা দেখেছি 10⁷, মানে 1-এর পর 7টা শূন্য দিলে যা হয় সেটা থাকে। এবং এত লাগে না, আমার লাগে অল্প কয়েকটা লাগবে, কিন্তু এটা থাকে। আপনি অ্যাজোটোব্যাক্টেরিয়া জীবাণুসারী ব্যবহার করুন, রাইজোবিয়ামে ব্যবহার করুন, আর অ্যাজোস্পেলিন ব্যবহার করুন। তবে একটা জিনিস মনে রাখবেন, রাইজোবিয়াম কিন্তু একই রাইজোবিয়াম সব গাছের জন্য ব্যবহার করা যায় না। আচ্ছা, মানে স্পেসিফিক রাইজোবিয়ামটা হলো স্পেসিফিক, মুসুরির জন্য মুসুরি রাইজোবিয়াম, ছোলার জন্য ছোলা রাইজোবিয়াম, তারপরে মুগের জন্য। কৃষক বন্ধুরা বুঝবেন কি না, আমরা যে প্যাকেটটা কৃষক বন্ধুকে দিব, যেটা সেই প্যাকেটের উপর লেখা থাকে এটা এই রাইজোবিয়ামের বেলায় লেখা থাকে এটা ওই ফসলের জন্য ব্যবহৃত হবে। আচ্ছা, ঠিক আছে। ধরেন এমন রাইজোবিয়াম লিগুমিনোসারাম, সেটাকে মুসুর ব্যবহার করা যায়, তারপরে খেসারিতে ব্যবহার করা যায়, মটরও ব্যবহার করা যায়। যদি ইংরেজি নাম বলেন লেন্টিল, পি এবং হলো ল্যাথারাই সেলিবাস বা খেসারি, এই 3টা ওটাই লেখা থাকে যে এই জীবাণু সারের প্যাকেটটা 3টা ফসলের জন্য ব্যবহার করা যাবে। এটাকে বলা হয় ক্রস ইনোকুলেশন গ্রুপ। আর যদি একটার জন্য একটা সোলার যে জীবাণু সারটা, সেটা সোলা ছাড়া আর অন্য কোনো জীবাণু কাজ করবে না। সোয়াবিনের যে জীবাণু সারটা, সেটা কিন্তু সোয়াবিন ছাড়া অন্য কিছুতে কাজ করবে না। যাই হোক, কৃষক ভাইকে জানতে হবে উনি যে প্যাকেটটা নিয়েছেন সেটা কোন ফসলের জন্য জীবাণু সারটা এনেছেন এবং ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে কৃষক বন্ধুরা নিজে নিজেই ওটাকে ব্যবহার করতে পারবেন, স্প্রের মাধ্যমেই বলছেন যে ব্যবহারটা করে যাবে। তা যদি তাড়াতাড়ি করতে চায় তাহলে দিয়ে ব্যবহার করতে পারবে। তো এবার যদি একটু বলেন যে এই যে ব্যবহার করলেন কৃষক বন্ধু, ব্যবহার করার পরে আদৌ সেটা বেঁচে ছিল কিনা তো কৃষক বন্ধু চোখে দেখতে পাননি, তাহলে সেটা কাজ করছে কিনা এটা কিভাবে বুঝবেন মাঠ পর্যায়ে? আমি আপনাকে ওটা বলার আগে আরেকটু বলে নিই যে কিভাবে যদি আমরা কেরিয়ার বেস ব্যবহার করি তাতে একটা এডিসিভ লাগে। 3 ভাবে ব্যবহার করা যায়। একটা হলো সরাসরি বীজের সাথে, অথবা ট্রান্সপ্ল্যান্টিং যেসব প্ল্যান করা হয় তার শিকড়ের সাথে, ধানের বেলাও তাই শিকড়ের সাথে ব্যবহার করা যায়, আর হলো ডাইরেক্ট ব্যবহার করা যায়। তো সেটা ব্যবহার করবেন। এডিসিভ আমরা সাধারণত অনেক দামিয়ান এডিসিভের কথা বলেছি, কিন্তু কৃষক বাজারে সেটা নিতে চায় না, যেমন গাম একাশিয়া, সেলুলোজ গাম, এগুলো না। আলটিমেটলি কিন্তু আমরা কৃষক বাজারে কনভিন্স করতে পেরেছি যে আমরা এডিসিভ হিসাবে, আঠা হিসাবে আপনি জীবাণু সারটা ব্যবহার করবেন। সবচেয়ে ভালো মোলাসিস, মানে চিটাগুড় যেটাকে বলা হয়, ওটা ব্যবহার করা যেতে পারে। সুগার কেন যে ইন্ডাস্ট্রি, যে তার যে বাই প্রোডাক্টটা, সেখান থেকে এটা পাওয়া যায়। অথবা সেটাও যদি আপনি না পান, পয়সা যদি মানে না খরচা করতে চান, আপনি ঠান্ডা ভাতের মারও ব্যবহার করতে পারবেন। এটা তো আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় পাওয়া যায়। এরপরে বলেছি যদি সেটা আপনি একদমই না পান, যে আমি তো রুটি খাই বা সকালে ভাত হয় না, সেখানে আমি কীভাবে করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি জল ব্যবহার করতে, প্লেন জল। কিন্তু যখন কি জল ব্যবহার করবে আটা হিসাবে, তখন কিন্তু তাকে যত তাড়াতাড়ি পারে কিন্তু জীবাণু সহ সিডটাকে মাঠ পর্যায়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন বেশি সময় দেওয়া যাবে না, কারণ ড্রাই হয়ে গেলে জীবাণুগুলো কিন্তু লাইসিস হয়ে মারা যাবে, সেটা কিন্তু আমরা চাই না। আর একটা কথা, যে সব জীবাণু সারে মোটামুটিভাবে যে সরাসরি সূর্যের কিরণ অথবা হিট জায়গায় পছন্দ করে না। রান্নাঘরে রাখা জীবাণু সারের প্যাকেট ঠিক না,
এবং ডাইরেক্ট সানলাইট লাগে, সূর্যকিরণ লাগে, সেখানে রাখা ঠিক না। অতএব এই দুটোকে অ্যাভয়েড করে সকাল 9টার আগে অথবা বিকাল 4টার পরে ব্যবহার করলে অবশ্যই জীবাণুসার কৃষক ব্যবহার করলে তার উপকার পাবে। এরপরে যে প্রশ্নটা আপনারা আমাকে করেছিলেন যে কৃষক ভাইরা বুঝবে কীভাবে, এই জীবাণুর ভিতরে কতগুলো হরমোন আছে, জিব্রালিন অ্যাসিড, তারপরে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন, এগুলো আছে। এগুলির উনি দেখবে ওনার পাশাপাশি যদি দুটো জমি রাখে, উনি যেটা মানে জীবাণুসার দেয় না সেটা মানে অঙ্কুরোদ্গম, মানে আমরা জার্মিনেশন বলি, জার্মিনেশন পার্সেন্টেজ কম থাকবে, এটা বেশি থাকবে। গাছগুলি বড় হবে, এটার থেকে তুলনামূলক বড় হবে, বুশি হবে এবং খুব মানে সতেজ মনে হবে। এবং আলটিমেটলি যখন নাকি গাছটা বড় হবে তখন সে বুঝবে যে এটার মধ্যে গ্রিননেসটা বেশি, এখানে গ্রিননেসটা কম, কন্ট্রোলে গ্রিননেস। এবং যেহেতু গ্রিননেস থাকে, ফটোসিনথেসিস প্রচুর পরিমাণ হয়, আলটিমেটলি ফলনও বৃদ্ধি পায়। জীবাণুসার ব্যবহার করে লিগুম জাতীয় ক্রপে 20 থেকে 30% ফলন বৃদ্ধি করে কোনো ব্যাপারই না। তার মানে কৃষক বন্ধু নিজে চোখে দেখে বুঝতে পারবে যে জীবাণুসারটা উনি কাজ হচ্ছে এবং উনি ব্যবহার করছে। আমাদের তো সময় একদমই শেষ হয়ে গেছে, তো আমি একটু ছোট্ট করে জানতে চাইবো যে কৃষক বন্ধুদের জন্য কি বলবেন এই জীবাণুসার যদি বেশি বেশি করে তারা প্রয়োগ করে। কৃষক ভাইদের কাছে বলতে চাই যে আস্তে যত পারেন কম রাসায়নিক সার ব্যবহার করেন, তাতে আপনার মনিটরিং মানে টাকা পয়সা যে খরচ হচ্ছে সেটাও কমবে। দ্বিতীয়ত আপনি যদি জীবাণু সার ব্যবহার করেন, যেহেতু এটা আমাদের প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, অতএব এটাতে কোনো ক্ষতি নেই এবং মাটি ভালো থাকে, এনভায়রনমেন্ট ভালো থাকে এবং ভবিষ্যতে যে মাটিটা আমরা রেখে যাব সেটা ভালো থাকে। অতএব যত পারেন চেষ্টা করবেন রাসায়নিক সার কমাতে, আর যত পারেন জৈব সার এবং ব্লু গ্রিন এনার্জি হিসাবে আমরা গ্রিন ম্যানুরটা ব্যবহার করি। এটা যত ব্যবহার করেন তত আপনার জন্য লাভবান হবে, খরচা কম হবে। বেশ, কৃষি জমিতে তরল এবং বাহক জীবাণু সারের প্রয়োগ এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির অ্যাডভাইজার এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি, এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।